সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, আমাদের অনেক প্রিয় মানুষ কুদ্দুস আফরাদ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। সুপ্রভাত এবং শুভেচ্ছা। মানে অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠান শুরু করার আগে এতটা টেনশনের মধ্যে আমি কখনো ছিলাম না। মাঠে খেলছে বাংলাদেশ আফগানিস্তানের সাথে এবং একটা টান টান উত্তেজনা, যারা আমরা ক্রিকেট ভালোবাসি তারা বোধ করি এরকম একটি অবস্থার মধ্যে আছি, মানে একটা দোদুল্যমানতায়, জিতবো কি জিতবো না, হারবো কি হারবে, যাবে কি যাবে, আমরা কি সেমিফাইনালে চলে যাব কি যাব না, এটা একটা একদম মানে রুদ্ধশ্বাসপূর্ণ পরিস্থিতি। আর বিশেষ করে ক্রিকেট খেলাটি আমার জন্য এত ভালো লাগার একটা জায়গা এবং এত বেশি আকর্ষণ করে যে ক্রিকেট হাসলে বাংলাদেশ হাসে। তা আমি মনে করি যে ক্রিকেটের জয় মানে বাংলাদেশের জয়। সে কারণেই একটু মানে খুব অস্থির হয়ে অনুষ্ঠানটা শুরু করছি। আপনার কি মনে হয়? অস্থিরতা তো থাকবেই, খেলায় জয় পরাজয় আছে, মুহূর্তে মুহূর্তে চেঞ্জ আছে। ধরেন আজকে বৃষ্টি, এবং বৃষ্টি দেখেন কয়েক পশলা, হালকা বৃষ্টি, বাতাস আছে ইত্যাদি, সব মিলিয়ে আমি মনে করি তারপরও বাংলাদেশের ভরসার জায়গায় এখনো আছে, এখনো ভরসার জায়গাটা। টেনশনে থাকি কিন্তু এখনো আশা আছে। এই আশা নিয়েই আমি সংবাদপত্রে আজকে যে পত্রপত্রিকায় প্রকাশিত হেডলাইনগুলো একটু আপনাকে পড়ে শোনাই। প্রথম আলোর শিরোনাম, দেশে খোঁজ পাওয়া যাচ্ছে না, বিদেশে যেতে নিষেধাজ্ঞা, এনবিআর এর সেই কর্মকর্তা। দৈনিক সমকালের শিরোনাম, শীর্ষ 20 ঋণ খেলাফির 35,000 কোটি টাকা। দুর্নীতিবাজদের বিদেশ পাড়ি নিয়ে নানা প্রশ্ন, তিস্তা গঙ্গার পানি বন্টনে চরম বিরোধিতা মমতার। কালের কণ্ঠের শিরোনাম, লাকির ক্ষমতার পেছনে রাজু তালেব, স্ত্রীকে আওয়ামী লীগের পদ উপহার দেন মতিউর। দক্ষিণের পথে যোগাযোগে বিপ্লব। দৈনিক ইত্তেফাক, পালিয়েছেন মতিউর, সমালোচনা করলেই ভীত হতে হবে বিশ্বাস করি না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, আলোচনায় সরকারি কর্মকর্তারা, চোখ প্রধানমন্ত্রীর চীন সফরে। তিস্তা গঙ্গার পানি নিয়ে মমতার হুঁশিয়ারি, আন্দোলনের হুমকি। মানবজমিন, অনলাইন জুয়ায় 50 লাখ মানুষ, সেই মতিউরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। ফারাক্কা তিস্তা নিয়ে কোনো চুক্তি নয়, মোদিকে মমতার চিঠি। সময়ের আলোর শিরোনাম, পালানোর পরে নিষেধাজ্ঞা, মিলছে ঋণের 3য় কিস্তি। প্রতিদিনের বাংলাদেশ, শুধু অনুসন্ধানই হয়, শাস্তির নজর নেই, উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি অনিয়ম। আমাদের সময় শিরোনাম, ভাবমূর্তি নিয়ে পুলিশে অস্বস্তি, মতিউরের পৃষ্ঠপোষকরাও আলোচনায়, ছাগলকাণ্ডের মতিউর দেশে নাকি বিদেশে। দেশ রূপান্তরের শিরোনাম, দেশে 1207 আইন মানুষের জন্য কত। সব সম্পদ বিক্রির চেষ্টা করেছিলেন মতিউর, তারা থাকেন বিদেশে, চাকরি বহাল দেশে। যায় দিন, রাশিয়ায় ইহুদি ও খ্রিস্টানদের উপাসনালয়ে ভয়াবহ হামলা। দৈনিক জনকণ্ঠ, তদবিরে ভালো পদায়ন, মূল্যায়ন হচ্ছে না শিক্ষা প্রশিক্ষণের। কুদ্দুস আফরাদ, আপনি শিরোনাম শুনলেন, আমি শুরুতে একটা বিষয় আলোচনা করতে চাই। এই যে ধরেন মতিউরকে নিয়ে এত আলোচনা হচ্ছে এখন, ছাগলকাণ্ড, এবং বলে না যে চোরে না শুনে ধর্মের কাহিনী, বা আল্লাহর মায়ের শেষ রাতে, এটা আমরা অনেক কথা বলি। তো এই যে এই ধরনের মানুষগুলোর দুর্নীতির খবর যখন পাওয়া যায়, তখন যে তারা দেশ থেকে পালিয়ে যেতে না পারে বা দেশ ত্যাগ করতে না পারে, সেই কাজটি আমরা করি না কেন? যখন পালিয়ে যায় তখন আমরা নানা ধরনের কথা বলি বা কথা বলবার চেষ্টা করি কেন? আমার শুভেচ্ছা আপনাকে এবং যারা এই মুহূর্তে আমাদের টেলিভিশনের সামনে আছেন আপনাদেরকেও শুভেচ্ছা। আমি কয়েকদিন ধরে ইস্যুবে ভাবছিলাম, ধরেন আমাদের এখানে একটা টেন্ডেন্সি এখন হয়ে গেছে, পুলিশ বলেন, সরকারি কর্মকর্তা বলেন, বা দায়িত্বশীল যারা আছেন, আমাকে ধরতে আসবে, এইটা যদি ব্রিফিং করে আসে, সাংবাদিক জানিয়ে আসে, হ্যাঁ আমাকে কি করবে, এটা যদি ব্রিফিং করে, ব্রিফিং এর প্রয়োজন আছে, স্বচ্ছতার প্রয়োজন আছে, কিন্তু কতটুকু বলা যাবে কতটুকু বলা যাবে না, আমার মনে হয় না দুনিয়াতে। এই যে আমরা কলকাতায় আমাদের একজন সাংসদ মারা গেলেন, খুন হলেন, তার ব্যাপারে তাদের ব্রিফিং আমরা দেখছি, হ্যাঁ, তাদের সিআইডি কি, আমাদের ডিবি কি ব্রিফিং করছেন সেটা আমরা দেখছি। কাকে ধরতে যাবেন না, কে কে তালিকায় সন্দেহজনক আছেন, ওইটা যখন ব্রিফিং এ বলেন
এরপরে কি আর তিনি থাকেন দেশে? তার মানে ব্যাপারটা এরকম না যে আপনি সচেতন হয়ে যান আমি কিন্তু আসতেছি। হ্যাঁ, না তাই তো বলা, এই মর্মার্থক কি দ্বারা এখন মতিউরের বিরুদ্ধে যখন অভিযোগগুলো এসছে, আসার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের যেই যে সাইটগুলো অ্যালার্ট থাকা দরকার, এটা আপনি সজাগ থাকবেন, কারো নির্দেশ দিতে হবে না, সজাগ থাকবেন, তাকে সার্ভিলেন্সে রাখবেন, সে কি করছে না করছে, এটা হচ্ছে তাকে আদেশ দিয়ে কেন সার্ভিল, তাহলে আমাদের গোয়েন্দা বৃত্তি বলেন অন্যান্য বৃত্তি বলেন কোথায় গেল, তাহলে কেন তারা? তো আমাদের যেই সংস্থার যে কাজ সবগুলা যদি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে করতে হয়, এতে যেটা হয় ভালো খারাপ দুটোই আছে, সব কিছুই প্রধানমন্ত্রীর নামে, আবার সব কিছুই প্রধানমন্ত্রীর, অর্থাৎ খারাপ যেটা সেটাও কিন্তু প্রধানমন্ত্রীর ঘরে যায় ঢুকে। তো সেই জায়গাটা যেই যে অ্যাডমিনিস্ট্রেশন যেই যে কাজ, আমার মনে হয় না তারা কোথায় বাধা আছে, কেন বাধা আছে। আর অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ারটা এতই নিরঙ্কুশ করছেন, যে এতটাই নিরঙ্কুশ করছেন, আমরা সাধারণত বাহিনীতে ফোর্সে বলি যে কমান্ড ছাড়া কোনো কিছু হবে না, যেটা আদেশ দিবে ন্যায় অন্যায় পালন করাই তার অধীনস্থের কাজ। কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমি কোথাও শুনি নাই, কখনো না। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছেন পাবলিকের সাথে সম্পৃক্ত একটা গভর্নমেন্টের যন্ত্র। সেই যন্ত্র এইভাবে যদি চলতে হয় তাহলে তো সব গুলিয়ে যাচ্ছে। না, আপনি যেটা বললেন সব গুলিয়ে যাচ্ছে, যেমন বেনজির সাহেবকেও পাওয়া গেল না, বা তিনি বাইরের থেকে দুদকে চিঠি পাঠালেন। তো যদি চিঠি পাঠান, কার মাধ্যমে চিঠিটা এলো বা তাকে শনাক্ত করা সহজেই সম্ভব তো বোধহয়, আমি জানি না, মূর্খতা। এখানে আরেকটা কথা আছে, আমাদের এখানে কথা হচ্ছে, দেখেন আমাদের হাইকোর্ট থেকে, মহামান্য হাইকোর্ট থেকে একটা নির্দেশ আছে, কাউকে বিদেশ যাতায়াতের ব্যাপারে যদি বাধা দিতে হয় তাহলে আদালতের অনুমোদন লাগবে। সত্য, কিন্তু বিদেশ যেতে আমরা তো অহরহ কাউকে দেখি অহরহ বাধা দেওয়া হচ্ছে, তাকে বাধা নাই আদালতে, তারপরে তাকে হেনস্থা করার জন্য করা হচ্ছে। আবার কাউকে দেখি যে তাকে রাজকীয় কায়দায় ছেড়ে দেওয়া হচ্ছে। এটা শুধু এই গভর্নমেন্টের আমলে না, ধরেন প্রিভিয়াস গভর্নমেন্ট এবং কি তত্ত্বাবধায়ক সরকারের যে গভর্নমেন্ট ছিল, যে সরকারের কোনো দল মত কিছুই ছিল না, সেই সরকারের আমলে তো অনেকে লাপাত্তা হয়ে গেছে এই প্রশাসনের পৃষ্ঠপোষকতায়। আবার কাউকে যেতে দেয় নাই, আসতে দেয় নাই, এটা যেমন আছে। আরেকটা কথা দিয়ে শেষ করি, এই গভর্নমেন্টের ফার্স্ট মেয়াদ, অর্থাৎ এই টার্মের এই যে চতুর্থ মেয়াদ চলছে, তো এই চতুর্থ বা প্রথম 9 থেকে 13 ইয়েতে আপনি খেয়াল করবেন যে যুদ্ধ অপরাধীদের বিচার করাটা এই গভর্নমেন্টের ফার্স্ট প্রায়োরিটির একটা ছিল। সেই সময় বাচ্চু রাজাকার পালিয়ে যায়, যে বাচ্চু রাজাকার তার 2 দিন আগেও টেলিভিশনে অনুষ্ঠান করছেন। তো এই যে গভর্নমেন্টের, তারা যদি শাস্তির মুখোমুখি না হয়, কারা ব্যর্থ, বেড়ায় যদি খেত খায় আর বেড়া যদি শক্ত না হয়, তাহলে আপনি যথার্থ কথা বললেন যে এই ধরনের মানুষজন যদি মানে আইনের ফাঁক গলে বাইরে চলে যায়, কোনো বিচারই যদি না হয়, তাহলে তো সাধারণ মানুষের আশা ভরসার জায়গাটা একবারে নষ্ট হয়ে যাবে। মানে মানুষের অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু তিস্তার ব্যাপার নিয়ে একটু আলোচনা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ভারতে গেলেন এবং আমরা যেটা দেখলাম, একটা টেকনিক্যাল টিম আসবে আমাদের এখানে সমীক্ষা করবার জন্যে এবং চুক্তিটি ব্যাপারে আলোচনা করবার জন্যে। কিন্তু এখন পশ্চিমবঙ্গে মমতা যে সংবাদ সম্মেলন করে এখন যে কথাটি বলছেন, রাজ্যকে বাদ দিয়ে তিস্তা চুক্তি সম্ভব না, এবং তিনি আরও কথা বলেছেন যে পশ্চিমবঙ্গকে মানে কি নীরব রেখে বা তাকে না বলে কিছু করা সম্ভব না, হরতালেরও ডাক হতে পারে, উনি সংবাদ সম্মেলনে বলেছেন। তাহলে কি হবে? ঝুলছে, কি ঝুলে গেল না, এখনই ঝুলে গেল বা এটা হয়ে গেল, দুটোর একটাই বলা যাবে না। দেখেন, একটা হচ্ছে যে গঙ্গা চুক্তি যখন হয়, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 96-2000 মেয়াদের সরকারের সময় এরকমই হাইপার টেনশনে ছিল। আচ্ছা, হবে কি হবে না, 5 বছরের জন্য হবে না 10 বছরের জন্য হবে, 5000 কিউসেক না 35,000 কিউসেক, এরকম নানান ছিল। কিন্তু চুক্তিটা হয়েছে এবং খুব সফলজনকভাবে, দীর্ঘমেয়াদী, 26 এটার শেষ হবে মেয়াদ। তো আমরা এই মুহূর্তে এই বিষয়ে তবে মন্তব্য আগাম হওয়া না হওয়ার ব্যাপারে করতে পারি না, কিন্তু ঝুলেও আছে, এটাও তো সত্য। এটা আরো লিঙ্গার করতে পারে, এটাও সত্য।
এখন এই লিঙ্গারের প্রধান বাধা হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। আমরা সবাই জানি ভারতে যেহেতু এটা ফেডারেল গভর্নমেন্ট, তার কেন্দ্রীয় বডি দিল্লিতে বসবাস করেন, দিল্লিতে থাকেন, আর ফেডারেলগুলো তাদের রাজ্যগুলো নেতৃত্ব দেন। রাজ্যকে এড়িয়েও চুক্তি সম্ভব নয়, তাদের যে কনস্টিটিউশন আছে পারে, এইটাও পারেন, ওইটুক ক্ষমতা আবার দেওয়া আছে, কিন্তু তাদের রাজনৈতিক সংহতির জন্য, দেশের রাজনৈতিক সংহতির জন্য সেটা করা হয় না। এখন পশ্চিমবঙ্গের মমতার কালকের প্রেস ব্রিফিং বা প্রেস কনফারেন্স আমি পুরোটাই ঢাকায় বসেই দেখেছি, এবং ওনার বডি ল্যাঙ্গুয়েজটা খুব বাজে ছিল। আচ্ছা, এই দুর্ভাগ্য, উনি আমাদের খুব প্রিয় লোক, কাছের লোক, কিন্তু খুবই দুর্ভাগ্য ওনার বডি ল্যাঙ্গুয়েজটাই খারাপ ছিলেন। বাংলাদেশ বা আশেপাশের রাজ্য টাজ্য দেশ যা আছে তাইগুলো হচ্ছে কিছুই না, তিনি হচ্ছেন যেন শুধুই পশ্চিমবঙ্গ। একটা মানুষের মানবিকতা তো একটা রাজ্য কেন্দ্রিক থাকে না, দুনিয়া কেন্দ্রিক থাকে। উনি তো রাজনীতিক, মানে উনি যে আমাদের জন্য ভাববেন, উনি যে মাত্রা রাজনীতি, হ্যাঁ উনি আমাদের জন্য ভাববেন, অর্থাৎ বহির্দেশের জন্য ভাববেন, স্বদেশের জন্য ভাববেন, কিন্তু উনি বহির্দেশকে দিবেন না। তাকে কেন ডাকা হয় নাই, তাকে কেন বলা হয় নাই? এর আগে তো আমরা এটাও দেখছি 2011 সালে তার সাথে সমঝোতা করে হচ্ছিল, কিন্তু শেষ পয়েন্টে, শেষ মুহূর্তে তিনি বেঁকে গিয়েছিলেন। এবং এটা তার রাজনীতি, তার ইন্টারনাল রাজনীতি, আর কিছুই না। আমার পানি যে পাবো এটা আমার ন্যায্য হিস্সা, প্রকৃতির ন্যায্য হিস্সা অনুযায়ী আমি পানি পাবো। আমি নিচের দেশ, আমি আমার হয়ে পানি আপনি আটকাতে পারেন না। প্রকৃতির কোনো কিছুই কাউকে বাধা দেওয়া যায় না। তাইলে হিমালয়ের ইয়ে তো এখানে আসার কথা না। তো সেই জন্যই বলছি, উনি যেটা করছেন এটা মানে রাজনৈতিক, তার দলীয় এবং খুবই ক্ষুদ্র একটা দলীয় স্বার্থের জন্য উনি দেখা যাক। আপনি আবার প্রত্যাশার কথা বললেন, এখন আমরা সঠিকভাবে আমি আশায় আছি এই জন্য, কারণ বাংলাদেশ গভর্নমেন্ট নানামাত্রিক পদক্ষেপ নিয়েছে। পশ্চিমবঙ্গের রিয়েক্টের আরেকটা বিশ্লেষণ আমি এক লাইনে করতে চাই। গতকাল দিল্লিতে মোদি শেখ হাসিনা যখন মিটিং করে ব্রিফিং করেন, কারিগরি দল আসবে বলে টিম, তখন আমাদের এখানে এবং ওইখানেও কিছু প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল যে এটা মনে হয় এই আইওয়াশ। কিন্তু কালকে মমতার রিয়েক্টে মনে হয়েছে এটা আইওয়াশ না, বেসিক্যালি এখানে কিছু একটা হতে যাচ্ছে। শীর্ষ 20 ঋণ খেলাপির কাছে 35,000 কোটি টাকা। তো এইরকমের আলোচনা আমরা প্রায় করি। তো এই যে টাকাগুলো তাদের কাছে থাকে, তো এত আলোচনা হয়, সামান্য হয়। এটা যদি সংসদের সাবেক অর্থমন্ত্রীর ভাষায়, প্রয়াত আবুল মাল মুহিতের ভাষায় বলি, উনি 4,000 কোটি টাকা সামান্য বলছিলেন। আমি 35,000 কোটি টাকা আমি সামান্য বলি, এই জন্য বলি টাকা এত সহজ না। না, এটা দেখতেছি এক মতিউর, এক বেনজির, আরেকজন আছে পুলিশ কর্মকর্তা, আরো কত মতিউর টতিউর এরকম আমাদের আশেপাশে থাকবে। তাদের কত হাজার কোটি টাকা এই বেঅন্যায় ভাবে তারা কামিয়েছে। 35,000 কোটি টাকা আমার কাছে এই জন্যই সামান্য মনে হয়। এক, কারণ এর তো হিসাব আছে, এই ব্যাংক লোন, সুদ, ঋণ সহ এটার হিসাব আছে। এটা কিন্তু সামান্য বলছে এই অর্থেও এখানে কয়েকটা প্রতিষ্ঠানের মাত্র। কালকে সংসদে মাননীয় অর্থমন্ত্রী, আমাদেরই প্রিয় সাংবাদিক, নেতা, নেত্রী এবং এখন সংসদ সদস্য, উনার প্রশ্নের জবাব বলছেন এই প্রক্রিয়াধীন আছেন, অর্থাৎ ঋণ খেলাপিদের একটা তালিকা প্রক্রিয়াধীন আছেন। এটা হচ্ছে খুব সামান্য অংশের। এইটার জন্য আমি সামান্য বলছি, কারণ এটা বিশাল, আরো বড়, 35,000 কোটি টাকা না, কয়েক লাখ হাজার কোটি টাকা মামলা। যাক, এটা নিয়ে হয়তো আরো বড় আলোচনা হতে পারে অন্য সময়। পুলিশের জবাবদিহি নিশ্চিত করার দাবি সাংবাদিকদের, এবং আপনি একজন সংবাদ কর্মী নয়, এক সাংবাদিক নেতা হিসেবে আপনাকে প্রশ্ন করছি। এই যে জবাবদিহি নিশ্চিত করার দাবি উঠেছে এবং পুলিশ প্রশাসন থেকে, তাদের সমিতি থেকে একটি বিবৃতিও দেওয়া হয়েছে, কি মনে হয় আপনার? এই যে দাবিটা উঠেছে মানে জবাবদিহিতে, এটা হচ্ছে জবাবদিহিতে থাকতে হবে, যেহেতু তারা সরকারি কর্মচারী। বাংলাদেশের গভর্নমেন্টের রুলস অনুযায়ী প্রত্যেকেই কর্মচারী প্রতিষ্ঠান, অর্থাৎ আমাদের ট্যাক্সের পয়সায় তাদের বেতন ভাতাদি, সুযোগ সুবিধাদি দেওয়া হয় জনগণের টাকা। তো এই প্রজাতন্ত্রের কাছে জবাব দিবেন, এটা তো হয় না, জবাব দিবেন না। আমি যেটা মনে করি, মানে কোনো সরকারি সংস্থা এইভাবে তাদের সমিতি, অ্যাসোসিয়েশন নামে
নৈতিকতার বিপক্ষ অবস্থান নিতে পারে না, কোনো প্রতিষ্ঠানই কখনোই নৈতিকতার বিপক্ষ অবস্থান নিতে পারে না। তার ভিতরে যদি কিছু নয় ছয় থাকেও তার মুখটা থাকবে, তার স্পোক থাকবে, তার বয়স থাকবে নৈতিকতার পক্ষে। এই প্রথম আমি দেখলাম নৈতিকতার বিপক্ষ অবস্থান নেওয়া, অর্থাৎ অনৈতিকতাকে সমর্থন করার একটা স্টেটমেন্ট একটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসছে, কয়েকজন ব্যক্তির জন্য মাত্র। হ্যাঁ, তো দুর্ভাগ্য আমাদের নৈতিকতা কোন জায়গায় পৌঁছেছে। নিশ্চয়ই এখানে সুশীল লোক আছেন, পুলিশে ভালো লোক আছেন, সৎ লোক আছেন, সবাই তো আর এরকম না। আবার যে সবাই সৎবে বা সবাই খুব ভালো তাও না। এই সব নয় ছয় মিলিয়েই, অর্থাৎ খুদ করা মিলিয়েই চাল টাল যাই হয়, এই দেশটা তো ওইভাবে চলছে। চমৎকার একটা শব্দ বললেন, খুদ করা মিলিয়ে। হ্যাঁ, এইভাবেই তো দেশটা চলছে। তো এই চলার ভিতরে আমি মনে করবো আমাদের বয়স থাকবে, আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে নৈতিকতার পক্ষে, আইনের মানে মোট কথা যেটা হলো দুর্নীতি যেই করবেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকাটা এটাই সবচেয়ে বড় কথা, অবশ্যই বড় কথা। অনলাইনে জুয়ার 50 লাখ মানুষ, একটি পত্রিকার রিপোর্ট, এবং একজন প্রতিমন্ত্রী বলেছেন। এবং নেশায় আমাদের তরুণরা বুঁদ হয়ে যাচ্ছে। এবং আপনি যে ডিভাইস, যেটা মোবাইল ফোন থেকে শুরু করে সবকিছু মিলিয়ে গ্রামের তরুণদের অবস্থা যদি দেখেন, কর্মসংস্থানের জায়গা তো কি অবস্থা সেটা আমরা সবাই জানি, কিন্তু সব মিছিয়ে মিলিয়ে যে অনলাইন জুয়ার এই যে প্রতাপ যদি চলতে থাকে, তাহলে এই যে শেষ পর্যন্ত সামাজিক সংস্কৃতিটা কোথায় দাঁড়াবে? খুবই খারাপ অবস্থা। মানে আমাদের জুনায়েদ আহমেদ সাহেব, পলক সাহেব আমাদের প্রতিমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির, উনি কালকে এই কথাগুলো বলছেন। এবং উনি এটাও বলছেন যে 2600-এর উপর সাইট বা বন্ধ করে দেওয়া হয়েছে, না 26,000 মনে হয়, যাই হোক এটি সংখ্যাটা জানি না, বন্ধ করে দেওয়ার পরে এটা চলছে। কিন্তু আমরা যারা ডিভাইস ইউজ করি, ফেসবুক বলেন, ইউটিউব বলেন ইত্যাদি, আমাদের আমরা দেখতেছি বিভিন্ন এই গণমাধ্যম ব্যক্তিদের, বিভিন্ন সংবাদ নিউজ অ্যাঙ্কারদের ঢুকে যাচ্ছে এই জোয়ার ওপেন বলা হচ্ছে, লোভ দেখানো হচ্ছে। আমাদের তারকা তারকা অভিনেত্রী তারকাদের মুখ থেকে আমন্ত্রণ করা হচ্ছে। আমি বুঝি না কি বন্ধ করছেন আর কি করেন না। আমার এই জায়গাটা কালকে এটা শোনার পর, এত সাইট বন্ধ করার পর এগুলো তো অহরহ চলছে, কিভাবে চলে, এবং যাদেরকে স্ক্রিনে দেখানো হচ্ছে তারাও কোনো প্রতিবাদ করছে না। আমি এই জিনিসটাই বুঝছি না। এক, আমার মনে হয় আমাদের যারা এখন শুনছেন তারাও বুঝছেন না। দুই হচ্ছে এই যে 50 লাখ আসক্ত, চিন্তা করতে পারেন যে কোন জায়গাটা যেতে পারে। আমাদের কিছুদিন আগে, বছর দুয়েক আগে, আমাদের এইসব সামাজিক ক্লাবের নামে যেসব এখানে জুয়ার আসর টাসর হতো নানা ধরনের, এগুলো বন্ধ করা হয়েছিল ক্লাবে। কিন্তু এবং আমাদের একটা বড়, আমাদের এলিট শ্রেণীর একটা ইয়ে তো আছেই, এখন তারা সিঙ্গাপুর চলে যায়। আমরা দেখছি কয়েকজন যুব নেতা ইত্যাদি ইত্যাদি, কিছু এমপির নামও আসছেন, কিছু সংগঠনের নামও আসছেন, জুয়া খেলার জন্য চলে যান। হ্যাঁ, চলে যান, চিকিৎসার নামে এখানে যায় তারা এইসব খেলেন। যাই হোক, আমি বলছি সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই বেপরোয়া চলা, বেপরোয়াত্ব কালচারটাতে যদি আমরা আঘাত করতে না পারি, আমরা যদি বেপরোয়ার থেকে প্রশ্রয় দেই, তাহলে এইসব বন্ধ হবে না, এইসব সাইট বন্ধ করে কাজ হবে না। অর্থাৎ আমাদের মূলে আঘাত দিতে হবে। আমরা দুর্নীতিবাজকে উৎসাহিত করছি কিনা। ধরেন এই যে মতিউর প্রসঙ্গ, মতিউরের ওয়াইফ, তার রাজনীতির ত্রিসীমানায় তিনি একদিনের জন্য ছিলেন না। উপজেলার চেয়ারম্যান, তিনি উপজেলার চেয়ারম্যান হলেন, ওইখানকার জেলা আওয়ামী লীগের একটা সম্পাদকীয় পদ নিলেন টাকা দিয়ে কিনে। কাকে বলবেন এগুলা, কিভাবে হয়? কোন শাস্তির বিধান আছে? অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। শুরুতেই খেলার টেনশনের কথা বলছিলাম, খেলা বুৎকরি শুরু হয়েছে বা এখন হয়তো শুরু হবে। টেনশনটা থাকলেও আশা করি বাংলাদেশ জিতবে, এই প্রত্যাশা রেখে অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।